ঠিক আছে, এদের পরে সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্ব অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। এই অ্যাপ্রোচগুলো কিন্তু আমরা অনেকে জানি না, স্মার্ট অ্যাপ্রোচ বারবার বলেছিলাম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আমি তোমাদের বিজয় স্যার আর BSSEI ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজ তোমাদের সামনে একটা ধামাকাদার জিনিস নিয়ে হাজির হয়ে গেছি, যে ভয়ে তোমরা সবাই প্রায় আতঙ্কিত যে স্যার আমার সামনে এসএসসির পরীক্ষা, কিন্তু আমি এই এসএসসির পরীক্ষাতে আমি কি কি ভুল করব না, সবাই জানে কি কি করব, কিন্তু কি কি ভুল করব না এটা যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি যে ভুলগুলো থেকে এড়িয়ে চলতে পারবে, সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবে এবং তুমি সঠিক আনসার করে সঠিক নাম্বার ক্যারি করে আসতে পারবে। তো চলো, তো আজ এই ভিডিওটা তোমাদের জন্য, সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকটা ডাউট আমি ধরে ধরে ক্লিয়ার করে দিতে পারবো। তো চলো ক্লাসটা তাহলে আজকে আমাদের যে সেশনটা সেটা হচ্ছে শুরু করি, যে কোন ভুলগুলো আর করব না। চলো, তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তোমরা সবাই এই গ্রুপটাতে জয়েন করে যেও, ঠিক আছে? ওখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, অ্যাক্সেস করতে পারবে। চলো, তো প্রথম যে ব্যাপারটা, আমাদের মধ্যে একটা অ্যাম্বিগুইটি, অর্থাৎ ল্যাক অফ স্ট্রাকচার প্ল্যান। ঠিক আছে, আমাদের কাছে আমরা যে কাজটা করতে চলেছি বা যে প্রিপারেশনটা যে পরীক্ষার জন্য নিয়েছি তার জন্য আমরা সঠিকভাবে কোনো রকম প্ল্যান তৈরি করি না। তাই জন্য এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় একটা ভুলের জায়গা। ঠিক আছে, স্ট্রাকচার প্ল্যানের হচ্ছে আমাদের ভুল আছে। যেমন দেখো, এই যে ল্যাক অফ স্ট্রাকচার প্ল্যান বললাম, refers to an absence of a well defined, দেখো এটা তোমরা সবটাই যা বলছি সবটা এখানে কিন্তু লেখা আছে, তোমরা এটা পড়ে নেবে, আমি জাস্ট মুখে তোমাদেরকে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। যে কাজটা করবে, ধরো তুমি আজকে একটা বাড়ি বানাতে চাইছো, তার জন্য তোমার আগে বাড়িটা কেমন হবে, কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন হবে, ঠিক আছে, তো এই সমস্ত বিষয় কিন্তু তোমাকে আগে একটা, ঠিক আছে, যে আর্কিটেক্ট আছে তাকে দিয়ে কিন্তু তোমাকে বানিয়ে নিতে হয়, স্ট্রাকচার একটা প্ল্যান করতে হয়। তারপরেই কিন্তু তুমি সেই বাড়িটা বানাতে সক্ষম হও বা সৌন্দর্য বা তোমার পছন্দ মতো বাড়ি বানাতে পারো। তুমি যদি হুট করে কোনো মিস্ত্রিকে বলো যে বাড়ি বানিয়ে দিন, সে তার মতো বানিয়ে দেবে, তোমার সেটা পছন্দ না হতে পারে। তো সেই জন্য বাবু মাথায় রাখতে হবে আমাদের স্ট্রাকচার প্ল্যানটা কিন্তু আমাদের আগে খুব খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই দরকার। ওকে, তো আমরা প্রথম মাথায় রাখবো আমাদের যে কাজটা শুরু করবো, যে এক্সামের জন্য প্রিপারেশন শুরু করছি, তার স্ট্রাকচার প্ল্যানটা আমার ঠিকঠাক আছে তো, আগে কিন্তু সেটা দেখা উচিত। ঠিক আছে, এবং তারপরে যে পয়েন্টটা আমাদের ব্যাপারটা হয় সেটা হচ্ছে নেগলিগেটিং প্র্যাকটিস। যেমন কি আমরা প্র্যাকটিস থেকে কিছুটা সরে আসি, যখনই দেখলাম হুট করে কোনো এক্সামে নোটিফিকেশান দিয়ে দিল, আমরা কি করতে বসি, সঙ্গে সঙ্গে পড়াশোনা শুরু করতে বসে যাই, এটা ওটা সেটা পড়াশোনা করতে বসে যাই, কিন্তু আদৌ আমরা সিলেবাসটাকে ভালো করে দেখি না, সিলেবাসটাকে ভালো করে কাভার করে যাই না, আমরা ঝড়ের মতো যা পাই সেটা নিয়ে পড়তে শুরু করে দিই। আমার বন্ধু কোনো কিছু সাজেস্ট করলো সেটা নিয়ে পড়তে শুরু করে দিলাম, আমার কোনো স্যার কোনো কিছু সাজেস্ট করলো সেটা নিয়ে পড়তে শুরু করে দিলাম, বিভিন্ন গাইড বুক পেয়ে গেলাম সেগুলোর থেকে শুরু করে দিলাম। তো এই যে জিনিসগুলো কিন্তু করা যাবে না, এবং তোমাকে তার আগে ভালো করে নিজেকে সিলেবাস সম্বন্ধে জানতে হবে, সিলেবাস যেটুকু আছে সেটুকু মিনিমাম 60 থেকে 70% কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাই এই প্র্যাকটিসটাকে নেগলিগেট করলে কিন্তু চলবে না। ক্লিয়ার? তো তারপরে পয়েন্ট একটা দেখো, বার্ন আউট বলে আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ বা ব্যাক স্লাইডে, তাই না? এই জায়গাটায় তোমাদের বার্ন আউট বলতে আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে তোমরা যখনই নোটিফিকেশান এসে গেছে, যেমন ধরো সামনে যে নোটিফিকেশান আমাদের হুট করে চলে এসছে এসএসসি, তোমার MTS এবং CHSL, তোমরা কি করছো, সঙ্গে সঙ্গে বই নিয়ে পড়া শুরু করে দাও, সঙ্গে সঙ্গে শুরু করে দাও এবং চেষ্টা করো তাড়াতাড়ি করে সবটা পড়ে শেষ করে ফেলার, ব্রেক না নিয়ে। এইটাই হচ্ছে বড় ভুল, এটাই হচ্ছে আমাদের বড় ভুল। আমরা কখনো কোনো রেস্ট নিই না, ব্রেক নিই না, মাঝখানে পড়তে পড়তে আমরা কন্টিনিউ পড়ে তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার চেষ্টা করি, যার ফলে আমরা কিন্তু যে জিনিসগুলো নিতে চাইছি, বেশি করে নিতে চাইছি, বেশি করে নিচ্ছি, সেটা কিন্তু বেশিক্ষণ আমাদের মধ্যে থাকে না। আমরা জাস্ট একটা টাইম ডিউরেশন পর্যন্ত পড়বো, টাইম ডিউরেশন একটা বেঁধে নেব, সেই পর্যন্ত পড়বো এবং তারপরে অবশ্যই ব্রেক নিয়ে নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, যাতে জিনিসগুলো আমাকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে স্তরে স্তরে আমার মাথায় চলে আসে। ক্লিয়ার? তো সেই কাজটা কিন্তু করতে হবে, শুধু একটানা পড়ে গেলাম হবে না, অবশ্যই সিলেবাসটাকে আগে ঠিকঠাক দেখে সিলেবাসটাকে আগে কভার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলে আসি তোমাদের সবচেয়ে বড় বড় যে মিস্টেকগুলো তোমরা এক্সাম হলে করে বসো। ল্যাক অফ স্মার্ট অ্যাপ্রোচ, তোমাদের কাছে প্রচুর স্মার্ট অ্যাপ্রোচের কমতি বা ঘাটতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কেন? তোমরা টার্গেট কি করো, যে ফোকাস করো কার উপরে, টপিকটার উপরে বা সাবজেক্টের উপরে।
ঠিক আছে, সব সাবজেক্টের উপর ফোকাস করে একটু আগেই বলছিলাম সমস্ত কিছু সাবজেক্ট যা থাকে সবটাই পড়ে যাও। একটা বই ধরো আছে ইংলিশ বই, তার পুরো বইটা তুমি পড়ে শেষ করতে চাও, এটাই না, এটাই হচ্ছে বড় ভুল। এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ কখনোই নয়। স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে সেটা যে পরীক্ষা আছে সেই পরীক্ষার আগে 10 ইয়ার্সের পিওয়াইকিউ দেখবো, আমি পিওয়াইকিউ তুলে নিয়ে পিওয়াইকিউতে কেমন ধরনের প্রশ্ন এসেছে সেগুলো দেখবো, সিলেবাস দেখবো, সেই সিলেবাসগুলোকেই কভার করবো, বাকিগুলোকে নয়। আমি এখানে পড়াশোনা করে আইনস্টাইন হতে আসিনি বাবু, আমার একটা জব দরকার, চাকরি পেতে এসেছি, তাই না? তাই কি না? সবাই কমেন্টস করবো, ঠিক কিনা? চলো ঠিক আছে, ইনপুট আউটপুট রেশিও, তাহলে আমি কতটা এফোর্ট দিচ্ছি বা ওই বিষয়গুলো সম্বন্ধে কতটা পড়ছি এবং তার থেকে আমি ফিডব্যাক কী পাচ্ছি, আউটপুট কী পাচ্ছি সেটা জানবো কি দিয়ে? মক দিয়ে। মক দিয়ে অবশ্যই মক প্রথম থেকে দেবো না, অবশ্য মক প্রথম থেকে দেবো না, যখনই সিলেবাস 60 থেকে 70% কাভার আপ হবে তারপরে। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো ল্যাক অফ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ফর টায়ার 1 টায়ার 2। টায়ার 1 টায়ার 2 এটা হচ্ছে আমাদের সিএসএসএল এর জন্য, আর এমটেস এর জন্য তো তোমরা জানো ওরা সেকশন 1 সেকশন 2 করে রেখেছে। সেকশন 1টা তো তোমার জাস্ট কোয়ালিফাইং মার্কস, আর তাই তো, আর সেকশন 2টা সেখানে কিন্তু ইংলিশ আছে, সেটা কিন্তু আমাদের কি করতে হবে, সেটা কিন্তু আমাদের কাট অফ মার্কস ওখান থেকে কিন্তু নির্ধারণ হবে। ক্লিয়ার? তো এইগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। সেকেন্ড মিস্টেক কি বলছে, নেগলেক্টিং পিওয়াইকিউস। এই যে প্রথমে হচ্ছে তোমরা অনেকেই দেখা গিয়েছে কি পিওয়াইকিউ গুলোকে ভালো করে খুঁটিয়ে দেখো না, তোমরা কি করো ক্লাস নোটের উপরে বেশি ফোকাস করে বসো। ঠিক আছে, তোমরা আগে যে পিওয়াইকিউ গুলোকে যদি না দেখো তোমরা বুঝবে কি করে যে এই ক্লাস নোটস থেকে বলো বা বই থেকে বলো কোন জায়গা থেকে আমার প্রশ্ন বেশি আসছে বা কোন জায়গা থেকে আমার প্রশ্ন বেশি আসে। তো সেই পোর্শনটা, সেই জায়গাটা তো আমাকে জাজ করতে গেলেই পিওয়াইকিউটাকে কিন্তু দেখতে হবে, যেটা কিন্তু তোমরা নেগলেক্ট করো, যেটা কিনা তোমরা এড়িয়ে চলো। ঠিক আছে, এবং পিওয়াইকিউ গুলোকে লেস প্র্যাকটিস আস্তে আস্তে তোমরা কিন্তু কমিয়ে দাও এই কারণেই। ঠিক আছে, ক্লাস নোটের উপরে ভরসা করে। ঠিক আছে, বোঝা গেল? তাও এটাকেই বলছে বাল্কি, তার মানে কি টু মাস ফোকাস অন নোটস। থার্ড মিস্টেক কি জিনিস, মক টেস্ট। দেখো থার্ড মিস্টেক হচ্ছে মক টেস্ট। তোমার সিলেবাস যদি কমপ্লিটই না হয় তুমি কি করছো, সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছো যে কোনো কিছু একটা মক দাও, প্রথম থেকে মক দাও শুরু করে দিয়েছো, মক দাও শুরু করে দিয়েছো। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না কখনোই। ঠিক আছে, তোমার স্কোরটা সঠিক হবে বা তুমি নিজেকে জাজ করতে তখনই পারবে যখনই তোমার সেই সিলেবাস সম্বন্ধে ধারণা থাকবে, সেই পুরো সিলেবাসের 70% কমপ্লিট থাকবে, তখনই তুমি পরীক্ষাতে নিজেকে জাজ করতে পারবে যে আমি পড়েছি যা তার ফল কি পাচ্ছি আদৌ নাকি পাচ্ছি না। কি বললাম, বোঝা গেল? আর যারা বিগিনার আছে তারা অবশ্যই যখনই 60% বা 70% কমপ্লিট হবে অবশ্যই যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু মক দেবে। ঠিক আছে, মক দিলে কি হবে, তখন তোমাদের স্ট্রেংথ আর উইকনেসটা তোমরা ঠিকঠাকভাবে জাজ করতে পারবে, ঠিকঠাকভাবে জাজ করতে পারবে। অবশ্যই সিলেবাসের 70% কমপ্লিটের পরে বলছি, প্রথম থেকে না। এই প্রথম থেকে মক দেওয়াটাই কিন্তু ভুল করে তোমরা কিন্তু শেখার চেষ্টা করো। আর মক দেওয়াটা কেন ইম্পর্টেন্ট, কারণ মক দিলে শুধু মক দেওয়াটা ইম্পর্টেন্ট না, মক দেওয়ার পরে তুমি যে কোশ্চেনগুলো ভুল করলে সেই ভুলগুলো কেন হলো, কোথায় হলো, সেটা কিন্তু অ্যানালিসিস করাটা খুব জরুরি। এবং অ্যানালিসিস করার জন্য তুমি অ্যানালিসিস করে একটা খাতা বানানো উচিত, নোটস আলাদা করে একটা। ঠিক আছে, মক টেস্ট নোটস বা এরকম কিছু বলে তোমাদের ইচ্ছা মতো নাম দিয়ে একটা খাতা কিন্তু অবশ্যই বানানো উচিত, যেখানে তোমার ভুলগুলো হয়েছে সেগুলো পরপর নোট ডাউন করা। এই স্ক্রিনশট মেরে বলো বা কোনো কিছু মোবাইলে ছবি তুলে নিয়ে পড়াশোনা কিন্তু বাবু ঠিকঠাকভাবে হয় না। ঠিক আছে, তাই অবশ্যই নোট ডাউন করা তোমরা কিন্তু প্র্যাকটিস করো, যেটা কিন্তু তোমরা খুবই কম করো। ঠিক আছে, তো ওই ভুলটা কিন্তু করা যাবে না। আর হ্যাঁ, অবশ্যই একটা টিচারকে ফলো করো। তোমরা ধরো আজকে আমার ক্লাস করছো, ধরো বলছো বিজয় স্যারের ক্লাস করছি। ঠিক আছে, বিজয় স্যারের ক্লাস করছি, হুট করে দেখা যাচ্ছে তোমার একদিন বলতো আজকে একটা অন্য স্যারের ক্লাস হতে চাই, ওই স্যারের ক্লাসটা দেখে আসি। ঠিক আছে, তো গিয়ে ওই স্যারের ক্লাস চলে গেলে আমার কাছে 1 2 3 যে কটা দিন হলো সে কটা দিন তো নষ্ট করলে, আবার ওই স্যারের কাছে নতুন করে শিখতে গেলে তার মানে কিন্তু তোমার টাইমটা ওয়েস্ট হলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই যে ব্যাপারটা হলো এর মধ্যে আমার কাছে যা শিখলে তার কাছে যা শিখলে সবটা কিন্তু জোগা খিচুড়ি হয়ে যাবে, তাই ভুল হওয়ার চান্স বেশি থাকে এই জায়গাটায়। তাই একজন টিচারকেই চুজ করো এবং তার কাছেই পড়ো, একটা বই ফলো করো প্রপার। ঠিক আছে, এবং যেখান থেকে নোট পাচ্ছ বা নিচ্ছ সেটা এক জায়গা থেকেই নাও, এটাই বলবো। কিন্তু এই সব কিছুর পরেও রিভিশন কিন্তু মকের জন্য মাস্ট এবং মাল্টিপল ভাবে প্রয়োজন, খুব ভাবে প্রয়োজন। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদের ফোকাসে রাখতে হবে। আর একটা এসএসসির ক্ষেত্রে সবচেয়ে বড় মিস্টেক যেটা সবাই করে বসে সেটা হচ্ছে সবাই ক্লোজ টেস্ট দেখে ছেড়ে দেয়, সবাই প্যারাজাম্বল দেখে ছেড়ে দেয়, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট দেখে ছেড়ে দেয়। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট মানে এই যে লিখে রেখেছি এখানটা তোমরা দেখতে পাচ্ছ PQRS, এই জায়গাটা দেখে কিন্তু সবাই ছেড়ে দিয়ে চলে আসে বা এই 5 নাম্বার কিন্তু সবাই বাদ দিয়ে দেয়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল মাই ডিয়ার চান্স। যারা পেট ব্যাচ আছে আমি তোমাদেরকে ধরে ধরে শেখাবো যে এইগুলো কিভাবে সঠিক অ্যাপ্রোচে সঠিক আনসার করা যায় সুন্দরভাবে, কোনো রকম ভুল ছাড়াই। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু ছেড়ে আসে, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল বা যেখানে আমাদের সবার থেকে দূরে ছড়িয়ে দেয় এক্সাম। ঠিক,
চলো ক্লিয়ার। এবারে কোশ্চেন অ্যাপ্রোচ আমাদের কাছে আরেকটা হচ্ছে বড় ভুল। দেখো এখানে যেমন দেওয়া আছে, যদি তোমাদেরকে আমি আজকে বলি 1 নম্বর কোশ্চেনটা কোথায় ভুল আছে, তোমরা হয়তো প্রথমেই বলবে স্যার এভরি মেন আছে, এটা স্যার ভুল আছে, এভরি ম্যান হবে, এটা হয়তো তোমরা বলবে। কিন্তু এইখানটাতেই ভুল শেষ নয়। কোশ্চেনটা দেখছি মানে কোশ্চেনের শেষ পর্যন্ত আমি দেখি না, এইটাই হচ্ছে আমার বড় ভুল। এই ভুলটা আমি তোমাকে দেখাতে চেষ্টা করছি এই কোশ্চেনের মাধ্যমে। এভরি ম্যান হবে ঠিক কথা, ম্যানের পরে হ্যাভ হবে বাবু, হ্যাজ হবে। হ্যাজ হবে ঠিক কথা, সলভ দেয়ার হবে বাবু, হিজ হবে বাবু, তাই না? হিজ হবে। তাহলে এক সেন্টেন্সের মধ্যে দেখো 2-3টে ভুল আছে। তুমি হয়তো ভাবছো যে হুট করে সেন্টেন্সের শেষ অবধি তোমরা দেখো না, তাই জন্য কিন্তু বড় সড়ো ভুল তোমাদের মধ্যে হয়ে যায়। দেখো নাথিং বাট দ্য ট্রিজ ওয়াজ আছে, অনেকে ভাবে ট্রিজ আছে স্যার তো প্লুরাল, তাহলে ওয়ার হবে, কিন্তু না বাবু, এখানে সেন্টেন্সটা কিন্তু ঠিকঠাকই আছে। কেন? কারণ দেখো এখানে একটা ওয়ার্ড আছে নাথিং বাট। নাথিং বাট এই একটা ওয়ার্ড যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ, নাথিং বাট, এভরিথিং বাট, নো ওয়ান বাট, নো বডি বাট, এদের পরে যাই থাকুক না কেন, ঠিক আছে, এদের পরে সাবজেক্ট যাই থাকুক না কেন, ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। কেন স্যার? বাটটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনে যা থাকে সেটা প্রিপোজিশনের অবজেক্ট হয়, নাথিং হচ্ছে তোমার সিঙ্গুলার, তাই ভার্ব হচ্ছে আমার সিঙ্গুলার হয়, তাই জন্য ওটা ঠিক আছে। এই অ্যাপ্রোচগুলো কিন্তু আমরা অনেকে জানি না, স্মার্ট অ্যাপ্রোচ বারবার বলেছিলাম। দেখো রাজ অ্যাজ ওয়েল অ্যাজ রণবীর আছে, এন্ড রাজ রণবীর ওয়ান্স আছে। দেখো তোমরা এটুকু দেখছো স্যার ঠিক আছে, কারণ স্যার এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তারপর দুটো সাবজেক্ট থাকলে আমরা হচ্ছে প্রথম সাবজেক্টের রেসপেক্টে আমরা ভার্বকে বসাই, প্রথম সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার স্যার, তাই জন্য স্যার ওয়ান্স একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। কিন্তু কিন্তু তোমরা কোশ্চেনের শেষ অবধি দেখো না, বলেছিলাম না যে দেয়ার আছে, দেয়ারটা কার রেসপেক্টে বসবে গো? প্রথম সাবজেক্টের রেসপেক্টে, তাহলে কি হবে? হিজ হবে। এই জায়গাটা হচ্ছে কিন্তু ভুল, এক্সামিনার তোমাকে কিন্তু এইভাবে ফাঁসায়। তো কোশ্চেনের শেষ অবধি দেখবো আমরা। কোশ্চেনের আজকের পর থেকে যে ভুলগুলো করছিলাম সেগুলো আজকের পর থেকে আর আমরা কখনোই করবো না, ঠিক আছে? সবাই কমেন্ট বক্সে বলবে যে কেমন লাগলো, আর এই ভুলগুলো বলো কমেন্ট বক্সে যে আমি আর এই ভুলগুলো করবো না, তাহলেই কিন্তু আমি বুঝবো যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো বা ধরতে পেরেছো, ঠিক আছে? আর দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সবাই সেখান থেকে জয়েন করে যাবে, ঠিক আছে? অবশ্যই জয়েন করে যাও। আর হ্যাঁ, আমাদের যে অ্যাপ আছে bssei.in, তোমরা এই যে BSSI যে কম্পিটিটিভ যে অ্যাপটা আছে আমাদের, এইটা কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কেন স্যার? কারণ এখান থেকে তোমরা ফ্রি ব্যাচ অ্যাক্সেস করতে পারবে, ফ্রি কোর্স, পেড কোর্স তো এখানে আছেই আলাদা, ওটার কথা বাদই দিলাম। ফ্রি পিডিএফ পেয়ে যাবে, যেটা কিনা অ্যানোটেড পিডিএফ, ঠিক আছে? ফ্রি ই ম্যাগাজিন পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, রেগুলার বেসে দেখো ডেলি, মান্থলি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমার পেতে ইচ্ছা হয় বা পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে গো? blog.bssi.in আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাই কিন্তু ফলো করতে হবে। ওখান থেকে তুমি সমস্ত ডেলি, মান্থলি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে তুমি পেয়ে যাবে। তো সেশনটা কেমন লাগলো কেউ জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমি স্যার বুঝতে পেরেছি আমি কোন ভুলগুলো করি, বা তুমি কোন ভুলটা করো, অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে স্যার আমি এই ভুলটা করেছিলাম বা আমি এই ভুলটা করে থাকি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে কোনো এক লাইভ সেশন বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।